আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস এর বিবৃতি। এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩২১ জন। নোংরা পানির শরবত খাওয়াতে ওয়াসায় নাগরিক সমাজের প্রতিনিধিরা। লাইন ঠিক করে সুপেয় পানি সরবরাহের আশ্বাস। জনগণের প্রত্যাশা পূরণ হওয়াতেই ভোটার উপস্থিতি কম মনে করে ইসি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু। বিদেশে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন গড়ে তোলার তাগিদ প্রধানমন্ত্রীর। ব্রুনাইয়ে চ্যান্সেরি ভবনের ভিত্তি স্থাপন। এবং চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা বৃহস্পতিবার। এবারও চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১ জনে দাঁড়িয়েছে। সন্দেহভাজন হিসেবে এ পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে শ্রীলঙ্কা। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। আত্মঘাতী সিরিজ বোমা হামলার জন্য শ্রীলঙ্কা সরকার উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামায়াত এনটিজেকে দায়ী করার পর এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা জানালো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস। তাদের সংবাদ মাধ্যম আমাক নিউজে শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে সংগঠনটি। কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। শ্রীলঙ্কায় নারকীয় বোমা হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক চলছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় শর্ত সাপেক্ষে জরুরি অবস্থা জারি করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। পূর্ব সতর্কতার পরও হামলা ঠেকাতে না পারায় দোষ স্বীকার করেছে দেশটির সরকার। শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী রাজিতা সিনারাত্নে বলেছেন, হামলায় জড়িত সন্দেহে যে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে তারা সবাই এনটিজের সদস্য। তবে আন্তর্জাতিক যোগাযোগ ছাড়া স্থানীয় এই উগ্রবাদী দলটি এত বড় হামলা চালাতে পারত না। We are responsible for all that. We are very sorry and we apologize. এই ঘটনার দায় আমাদের। আমরা খুবই মর্মাহত। আমাদের বিশ্বাস, দুর্ভাগ্যজনক এই সন্ত্রাসী হামলায় জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে। We are now investigating about the international support for them. শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রওয়ান উইজারদানা বলেছেন, নিউজিল্যান্ডের 2টি মসজিদে হামলার প্রতিশোধে এই সমন্বিত হামলা চালিয়েছে ইসলামী উগ্রপন্থীরা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে টুইট করেছেন, অবর্ণনীয় ট্র্যাজেডির পরও লঙ্কানরা ঐক্যবদ্ধ আছে। এ হামলার তদন্ত এফবিআই এবং ইন্টারপোল সহায়তা করছে। বোমার আঘাতে ক্ষতবিক্ষত গির্জা মেরামতের জন্য দ্রুতই সরকারি বরাদ্দ দেবে শ্রীলঙ্কা সরকার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এদিকে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতদের শেষকৃত্য হচ্ছে। জরুরি অবস্থার মাঝেও হাজারো মানুষ এতে যোগ দিয়েছেন। প্রিয়জনের চিরবিদায়কে ঘিরে শোকে কাতর পুরো শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় শোক পালনের মাঝে দেশটি তার সন্তানদের বিদায় জানাচ্ছে। আলফি হুসাইনের রিপোর্ট। এখনও রক্তের দাগ না শুকানো সেন্ট সেবাস্টিয়ানের গির্জায় প্রবেশ করছে একের পর এক কফিন। শেষকৃত্যের মঞ্চে শুয়ে সারি সারি স্বপ্ন, স্বজনদের শেষ শ্রদ্ধা আর আহাজারি। মঙ্গলবার পুরো শ্রীলঙ্কার চিত্রটা এমনই। নিজ বাসায় শেষবারের মতো নিহতরা। বাড়ির সবচেয়ে আদরের মানুষটির এমন করুণ পরিণতি কে মেনে নিতে পারেন? অন্ত্যেষ্টিক্রিয়া শেষে প্রিয়জনের শেষ বিদায়। সমাধিক্ষেত্র জুড়ে প্রস্তুত শত শত কবর, কারো কারো আবার ঠাঁই মিলেছে গণকবরে। গৃহযুদ্ধের পর গত 1 দশকে একসাথে এত মরদেহের ভার বইতে হয়নি শ্রীলঙ্কাকে। হামলায় নিহত শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে দেশটির প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা নিহতদের বাসায় গিয়েছেন। এ সময় তিনি প্রার্থনায় অংশ নেন। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিহতদের প্রত্যেকের পরিবারকে সরকার 1 লাখ রুপি করে দিয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্তদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। প্রিয়জনদের জন্য প্রার্থনা আর চোখের পানিতে ভিজছে পুরো দেশ। এমন দিন আর কখনোই না আসুক, শ্রীলঙ্কাবাসীর এই একটাই চাওয়া। আলভি হুসাইন, চ্যানেল আই। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী মরদেহ বুধবার দুপুর 1:10 শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ঢাকায় আসবে। বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। ওই হামলায় আহত জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয়। তিনি কলম্বোর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। শোকে স্তব্ধ আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসা। মা, বাবা আর ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে নির্মম বোমা হামলায় নিহত 8 বছরের শিশু জায়ান চৌধুরীর সঙ্গে তার নানার বাড়ির সব আনন্দও হারিয়ে গেছে। সহমর্মিতা ও সমবেদনা জানাতে মঙ্গলবারও শেখ সেলিমের বাসায় আসেন সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতাকর্মী সহ স্বজনরা। মানসিকভাবে আমরা সকলেই খুব ক্ষতিগ্রস্ত, আমরা খুব দুঃখিত, মর্মাহত, বেদনাহত। এই ধরনের দুর্ঘটনা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নেই। জায়ানের মরদেহ ঢাকায় আসার পরের বিষয়গুলো সম্পর্কে গণমাধ্যমকে জানান শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ। কাল 1:10 ওর দেহ নিয়ে, লাশ নিয়ে ঢাকা পৌঁছবে। বাদ আসতো এই বনানী এই মাঠে জানাজা হবে, তারপর বনানী কবরস্থানে দাফন। আপনারা সবাই দোয়া করবেন। নাতি জায়ান চৌধুরীর জানাজার স্থান পরিদর্শন করে শেখ সেলিম জানান তার জামাতা মশিউল হক চৌধুরীর কিডনি ও লিভারে স্প্লিন্টার রয়েছে। 72 ঘন্টার আগে কিছু বলা যাবে না। 2 সপ্তাহের আগে তাকে কোথাও স্থানান্তরও করা যাচ্ছে না। রোববার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার সময় হোটেল সাংগ্রিলায় বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে সকালে নাস্তা করতে গিয়েছিল জায়ান। হামলার ঘটনায় জায়ান নিহত এবং গুরুতর আহত হন জায়ানের বাবা। তবে শেখ সেলিমের মেয়ে সোনিয়া তার বড় ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে নিরাপদে আছেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। শ্রীলঙ্কার গির্জায় হামলার প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে এখনও কোনো সন্ত্রাসী গোষ্ঠী শক্তিশালী নেই। অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে মনিরুল ইসলাম বলেন, পৃথিবীর সব দেশকেই সন্ত্রাস মোকাবেলায় কাজ করতে হবে। শ্রীলঙ্কার যে ঘটনা, সেই ঘটনাও মানে বাংলাদেশে এদেরকে হয়তো কারো কারো মনে হয়তো চিন্তা আসতে পারে যে আমরাও কিছু করব, কিন্তু আমরা জানি যে এই ঘটনা ঘটাতে হলে যে সক্ষমতা দরকার সেটি তাদের নাই। তারা যাতে কোনোভাবেই সংগঠিত হয়ে বাংলাদেশে এই সন্ত্রাসবাদের বিস্তার, উগ্রপন্থার বিস্তার ঘটাতে না পারে, সেই জন্য আমরা তৎপর রয়েছি। রাজধানীর জুরাইন এবং রামপুরা এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের আশ্বাস পাওয়ার পর ওয়াসা ভবন থেকে ফিরে গেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ওয়াসার পানিকে নিরাপদ উল্লেখ করে এমডির দেয়া বক্তব্যের প্রতিবাদে নোংরা পানির শরবত নিয়ে গিয়েছিলেন তারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। খাবার পানি হিসেবে সরবরাহ করা নোংরা পানির শরবত ওয়াসা কর্মকর্তাদের পান করাতে এসে এভাবেই তর্কে জড়িয়ে পড়েন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নোংরা পানি সরবরাহের প্রতিবাদে নাগরিক সমাজের প্রতিনিধিরা ওয়াসা কার্যালয়ে এসে ভবনের ভেতরে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ পরিস্থিতিতে
সেখানেই বসে পড়েন নাগরিক সমাজের প্রতিনিধিরা। 1 ঘন্টা সিঁড়িতে অবস্থানের পর তাদের ডেকে পাঠান ডিএমডি। ওয়াসা প্রতিনিধিরা গিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে পানির নমুনা নিয়ে এলে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জনগণের চাওয়া অনুযায়ী প্রত্যাশা পূরণ হওয়ায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশন। সকালে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ৮০ লাখ ব্যক্তিকে ভোটার করার টার্গেট নিয়ে প্রায় ৫৩,০০০ তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন ১৩ই মে পর্যন্ত। এবারই প্রথমবার নিজ পরিচয়ে হিজড়াদেরও ভোটার করা হচ্ছে। সোমা ইসলামের রিপোর্ট। নির্ভুল তথ্য দিন, সঠিক জাতীয় পরিচয়পত্র বুঝে নিন, এই স্লোগানে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। দেশে মোট ভোটার ১০,৪৩,০০,০০০। যাদের বয়স ১৮ পার হয়নি কিন্তু ১৬ হয়েছে, এবার তাদেরও তথ্য নেবে ইসি। জীবিত ভোটাররা যাতে কোনোভাবে মৃত ভোটার না হয়ে যান এবং কোনো ভাগ গলিয়ে কেউ যাতে দ্বৈত ভোটার হওয়ার চেষ্টা না করেন, এমন সতর্কতা সহ ১৬টি নির্দেশনা দিয়ে সারা দেশের বিভিন্ন স্থান থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে ইসি। সকালে রাজবাড়ী জেলায় কার্যক্রম উদ্বোধন করেন সিইসি। যাদের 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই ভোটার হবেন। ভোট দেবেন না দেবেন এটা পরের কথা, আপনার পছন্দ না হলে ভোট দিয়েন না, কিন্তু আপনার জাতীয় পরিচয় পাওয়ার জন্য কিন্তু এই ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হবে। কোনো অবস্থায় যাতে রোহিঙ্গারা ভোটার হতে না পারেন সেজন্য রোহিঙ্গা অধ্যুষিত ৩২টি উপজেলায় বিশেষ সতর্কতা জারি করে আলাদা টিম গঠন করেছে ইসি। ভোটার তালিকা হালনাগাদ করার শুরুর দিন ভোটাররা কেন ভোট কেন্দ্রে যান না সে বিষয়ে কথা বলে ইসি। সকল দল যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলেই আমার মনে হয় নির্বাচনের প্রতি লোকজনের আপনার আস্থাও বাড়বে, লোকজনের অংশগ্রহণও অনেক বেড়েছে। যারা প্রবাসে আছে তাদের জন্য আমরা আলাদা একটা স্টেপ নিয়েছি। অলরেডি আমাদের কমিশন সিঙ্গাপুর ভিজিট করে এসেছে। 25 মে থেকে 30 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে নতুন ভোটারদের ছবি তোলার কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। যেখানে প্রবাসী বাংলাদেশিরা আছেন সেখানেই বাংলাদেশের নিজস্ব ভবন গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাই দারুসালামের বান্দাসেরি বেগওয়ানে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, আরও কয়েকটি দেশে দ্রুতই নিজস্ব কমপ্লেক্স গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। জমিতে এখানে আমাদের যে চ্যান্সেরি ভবন এবং আমাদের কমিশনার ভবন, অফিসারদের ভবন, সেগুলি করবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং বিশেষ করে আমার খুব ভালো লেগেছে এই আর্কিটেকচারাল যে কাঠামোটা তৈরি করা হয়েছে তার জন্য। আর আমরা সবসময় যে দেশে করব সেই দেশে মানে সেখানকার জলবায়ু, সেখানকার আবহাওয়া, সেখানকার মানুষের যে ধরনের মানে স্থাপনা তার তৈরি করে তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু সাথে সাথে আমাদের বাংলাদেশেরও একটা মানে এটা যে বাংলাদেশ এটাও যেন বোঝা যায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের ডিজাইনটা করা উচিত। বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের 6 বছর পূর্ণ হতে চলেছে। ঝুঁকিপূর্ণ ভবনে গার্মেন্টস কারখানা খুলে এত শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের কারও এখনও শাস্তি হয়নি। রানা প্লাজার মামলা চলছেই। নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকরা নানাভাবে আর্থিক সহায়তা পেলেও সবাই ঘুরে দাঁড়াতে পারেনি। আবর্জনার স্তূপে পরিণত হয়েছে রানা প্লাজার সেই জায়গাটি। মঈন হোসেনের ভিডিও চিত্রে রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। 2013 সালের 24 এপ্রিল সকাল 8:30 প্রায় একেবারে ধসে পড়ে সাভারের 9তলা ভবন রানা প্লাজায় থাকা গার্মেন্টস কারখানা সহ 100-রও বেশি দোকান। সরকারি, বেসরকারি এবং সাধারণ মানুষের আপ্রাণ চেষ্টায় 17 দিনে 1175 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় 2000-এরও বেশি শ্রমিককে। হাতে আটকানো ছিল আর মাথা হাড্ডি ভাঙা ছিল। যে সময় কারেন্ট চলে যায় বা এই আতঙ্কটা এখনো মাথায় কাজ করে।
উদ্ধার তৎপরতার নেতৃত্বে ছিলেন তখন সাভারের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী। উদ্ধার কাজে হাজারো মানুষের সহায়তার কথা স্মরণ করেন তিনি। আমাদের উচিত ছিল রানা প্লাজার থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া, উচিত ছিল একটি এসওপি তৈরি করা এই ধরনের দুর্যোগের জন্য আলাদাভাবে, উচিত ছিল শ্রম আইনের সংশোধন। শ্রম আইনে বলা আছে শ্রমিক নিহত হলে কর্ম চলাকালীন তাহলে তাকে দুর্ঘটনায় পতিত হলে তাকে 1 লক্ষ টাকা দেয়া হবে। উদ্ধারের পর আহতদের প্রথম যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেই এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রধান দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মনে করেন রানা প্লাজা অনেক শিক্ষা দিলেও এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। রানা প্লাজা ধসের পরে অ্যাকর্ড অ্যালায়েন্স এবং আইএলও ইউরোপিয়ান ইউনিয়ন একটা কাজ করে গেছেন, তারা পোশাক শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপদ কর্মপরিবেশ তারা প্রতিষ্ঠিত করে গেছেন। ওভারঅল সেফটিটা এস্টাবলিশ হয়েছে। আমরা এখন মনে করি যে পোশাক শিল্পে শ্রমিকরা একটা নিরাপদ কর্ম পরিবেশে কাজ করছে, কিন্তু ওভারঅল যদি বাংলাদেশের অবস্থা বলেন তাহলে তো এখন পর্যন্ত আমরা কিছুটা ঝুঁকির মধ্যে আছি। নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা আজও আসেন রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে, কিন্তু এর সামনে গড়ে ওঠা দোকান আর আবর্জনার স্তূপের কারণে জায়গাটি আড়াল হয়ে পড়ে। 24 এপ্রিলকে সামনে রেখে দুদিন আগে দোকানগুলো আপাতত সরিয়ে ফেলা হয়েছে, তবে আবর্জনার স্তূপ রয়ে গেছে। গার্মেন্টস শ্রমিকদের কিংবা শ্রমিকদের জীবনকে বেশি তুচ্ছ ভাবার সবচেয়ে বড় উদাহরণ ছিল এই রানা প্লাজা। ভয়াবহ ভবন ধসে এখান থেকে প্রায় 1200 শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। হাজারো শ্রমিকের আর্তনাদ রয়েছে এখানে। 6 বছর পরও সেই সব শ্রমিকদের আমরা কি যথেষ্ট সম্মান দিতে পেরেছি? তাদের মামলার বিচার এখনো শেষ হয়নি, তাদের ক্ষতিপূরণের পর্বও পুরোপুরি শেষ হয়নি। আর এই জায়গাটা কি তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করতে আমরা পারি না? 6 বছর কি খুব বেশি কম সময়? সঞ্জয় চাকি, চ্যানেল আই, রানা প্লাজা, সাভার। চট্টগ্রামের লালদিঘির ময়দানে 25 এপ্রিল ঐতিহাসিক জব্বারের বলি খেলার আসর শুরু হচ্ছে। এর একদিন আগেই 3 দিনের বৈশাখী মেলা শুরু হবে। চ্যানেল আই প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে শতবর্ষী এই ক্রীড়ার পরিধি বাড়ানোর আহ্বান জানানো হয়। বিগত কয়েক আসরের মতো এবারও বলি খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বিস্তারিত আদিল আহমেদ শানের রিপোর্টে। প্রতিবারের মতো এবারও 12ই বৈশাখ বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী লোকজ ক্রীড়া জব্বারের বলি খেলা হতে যাচ্ছে। এ নিয়ে দুপুরে চ্যানেল আইয়ে সংবাদ সম্মেলন। ধন্যবাদ জনাব ইয়াসিন আজমান আপনাকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রাম অঞ্চলের যুবকদের সংগঠিত করা এবং শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে আব্দুল জব্বার সওদাগর 1909 সাল থেকে এই খেলার প্রচলন করেন। বর্তমানে এটি দেশের বড় লোকজ উৎসবের একটি। 110তম আসরে চ্যানেল আইয়ে এই আয়োজনের পরিধি বাড়ানোর আহ্বান। যারা এই বলি খেলার আয়োজন করে এবং চিটাগং সিটি কর্পোরেশনের বিশেষ করে আজম নাসির সাহেবের কাছে একটি প্রস্তাব আমি রাখতে চাই যে জায়গাটিতে বলি খেলাটি অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে লালদিঘির ময়দান। এত বেশি দর্শকের সমাগম ঘটে যে ওই জায়গাটাতে বলি খেলাটা আসলে আর হয়ে উঠছে না এখন, উপচে পড়া ভিড় হয় এবং একেবারে সবাই বলির যে মঞ্চটা আছে সেখানে এসে ভিড় করে, এতে অনেক অসুবিধা হয় আমি দেখছি খেলাটি পরিচালনা করার ক্ষেত্রে। যদি ঐতিহ্যকেও ধরে রাখতে হবে, নিশ্চয়ই লালদিঘির ময়দান একটা ঐতিহ্যবাহী জায়গা এবং সেখানে এটা দীর্ঘদিন যাবৎ হয়। আর অনেক বেশি দর্শককে সংকুলান করতে যদি চাওয়া হয়, আমি প্রস্তাব রাখতে পারি আজম নাসির সাহেবের কাছে জায়গাটির পরিবর্তন করা যায় কিনা, যাতে আরও বেশি সংখ্যক দর্শক এই বলি খেলাটি উপভোগ করতে পারে। বলি খেলা দিয়ে চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখতে চান আয়োজকরা। স্পন্সররাও দিয়েছেন পাশে থাকার প্রতিশ্রুতি। আমি জব্বারের পরিবার এবং এই সাথে সংশ্লিষ্ট যারা দায়িত্ব আছেন চিটাগাংয়ে তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আই লুক ফরওয়ার্ড যে এই প্রোগ্রামটা একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে এবং বাংলাদেশে এরকম প্রোগ্রামের সাথে গ্রামীণ ফোন চ্যানেল আই সামনে এরকম আরও থাকবে। ভবিষ্যতেও আমরা আশা করব, আমরা চাবো যে এই ধরনের ইভেন্টগুলিতে আমরা সহযোগিতা করতে চাই, পৃষ্ঠপোষকতা করতে চাই। আপনারা চট্টগ্রামে লালদিঘি ময়দানে 25 তারিখ 4টার সময় যাবেন, এই ঐতিহ্যবাহী ইভেন্টটাকে সাপোর্ট করবেন। 24 এপ্রিল লালদিঘির ময়দানে শুরু হবে বৈশাখী মেলা। এর পরদিনই হবে বলি খেলার উৎসব। চট্টগ্রাম থেকে বলি খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।
প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার আইন সংসদে পেশ করার আগে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তার সঙ্গে বৈঠকে বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল প্রচার এবং ডাউনলিংকের রেটে সমতা আনার আহ্বান জানিয়েছে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র। আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি। সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের নেতারা তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেন। তারা যে দাবিগুলো তুলে ধরেন তার মধ্যে রয়েছে গণমাধ্যমের উন্নয়নে নতুন আইন করা, বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেলের ক্লিন ফিড প্রচার এবং বিদেশে বাংলাদেশের চ্যানেল প্রচারের জন্য যে হারে ফি দিতে হয় সে হারেই বিদেশি চ্যানেল বাংলাদেশে প্রচারের জন্য ডাউনলিংক ফি নির্ধারণ করা। যে সমস্ত বিদেশি টেলিভিশন বাংলাদেশে প্রচার করবেন ওনারা ক্লিন ফিড সরবরাহ করবেন ডিস্ট্রিবিউটরদের কাছে এবং তাহলেই কিন্তু দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে। আমরা আপনার উদ্যোগ চাই গণমাধ্যম কর্মী আইনটি দ্রুততার সাথে সংসদে ওঠার জন্য, একই সাথে শ্রম আইনেও যদি ইলেকট্রনিক মিডিয়ার বিষয়টি থাকে সেটি আপনি উদ্যোগ নেবেন। আমাদের প্রত্যেকটা হাউজেরই চাকরিচ্যুতির ঘটনা ঘটছে, বেতন অনিয়মিত হয়ে যাচ্ছে। এই বিষয়গুলিও কিভাবে একটি সন্তোষজনক জায়গায় নিয়ে আসা যায় সেই বিষয়েও আমরা আপনার হস্তক্ষেপ কামনা করি। ডিজিটাল নেটওয়ার্ক চালু করে কেবল নেটওয়ার্ক এবং ফেসবুক ও ইউটিউবের আয়ও টেলিভিশন মালিকদের সঙ্গে শেয়ার করার আহ্বান জানান তারা। বিভিন্ন উদ্যোগের কথা জানান তথ্যমন্ত্রী। বাংলাদেশের বিজ্ঞাপনগুলো 1000 কোটি টাকার বিজ্ঞাপন যেমন অন্য দেশে চলে যাচ্ছে বিদেশি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন করার কারণে, যেটি সবটাই বাংলাদেশের চ্যানেলগুলো পেলে আজকের এই সমস্যার তৈরি হতো না। আজকের এই চ্যানেলগুলোতে অর্থ সংকট, গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার আইন দুটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য আছে। আমরা চেষ্টা করছি সামনে যে অধিবেশন সেটিতে সম্ভবপর হবে না উপস্থাপন করা, কারণ আগামীকাল থেকে অধিবেশন। আমরা চেষ্টা করছি পরবর্তী অধিবেশনে যাতে এটাকে নিয়ে যেতে পারি। দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজনে সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে তথ্য মন্ত্রণালয় সমর্থন দেবে বলে আশ্বাস দেন তথ্যমন্ত্রী। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোট গ্রহণ শেষ হয়েছে। মুর্শিদাবাদে এক কংগ্রেস কর্মী নিহত হয়েছে। 13টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত 2টি অঞ্চলের 117টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। গুজরাট, কেরালা, মহার, কর্ণাটক, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, বিহার, আসাম এবং পশ্চিমবঙ্গ ছাড়াও জম্মু কাশ্মীরে নির্বাচন হয়েছে। কেন্দ্রশাসিত দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিউয়ে একটি করে আসনেও নির্বাচন হয়েছে। গান্ধীনগরে মায়ের সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নিয়ে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বিজেপি সভাপতি অমিত শাহ, সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব সহ প্রথম সারির নেতাদেরও ভাগ্য পরীক্ষা ছিল আজ। নিটল টাটা বিশেষ সংবাদ। চলচ্চিত্র তারকা রোজি আফসারির জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডল প্রদর্শন করেছে সার্চ ইঞ্জিন গুগল। দিনের শুরু থেকে গুগলের হোম পেজে বিশেষ এ লোগো দেখানো হচ্ছে। ডুডলের গুগল লোগোটিকে রঙিন পর্দায় তুলে ধরা হয়েছে, যেখানে গুগলের ইংরেজি বানানের একটি ও অক্ষরের জায়গায় রোজি আফসারিকে বসানো হয়েছে। 70-এর দশকে বাংলা চলচ্চিত্রের দাপুটে অভিনয় শিল্পী ছিলেন রোজি আফসারি। 1973 সালে মুক্তি পায় তার অভিনীত তিতাস একটি নদীর নাম ছবিটি। 1975 সালে লাঠিয়াল ছবিতে অভিনয়ের জন্য সেরা 500 অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান রোজি আফসারি। 2007 সালের 9 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। বর্তমান সরকারের প্রথম 100 দিনকে উৎসাহ, উদ্যোগ ও উচ্ছ্বাসহীন বলেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। উন্নয়নের সার্বিক ধারণাগুলোর সাথে প্রবৃদ্ধির পরিসংখ্যানের মিল নেই বলেও মন্তব্য করেছে তারা। ব্রিফিংয়ে সংস্থাটি বলেছে, বৈষম্য কমাতে না পারলে প্রবৃদ্ধির এ ধারাও শ্লথ হয়ে যাবে। পরাগাজীবের রিপোর্ট। বর্তমান সরকারের প্রথম 100 দিনকে ঘিরে বাংলাদেশের উন্নয়ন পর্যালোচনা বিষয়ে সিপিডির মিডিয়া ব্রিফিং। সরকারের দু একটি অর্থনৈতিক উদ্যোগের প্রশংসা করা হলেও হতাশার কথাই ছিল বেশি। সরকার সাফল্য হিসেবে যে প্রবৃদ্ধির কথা বলছে তা নিয়ে মূল্যায়ন তুলে ধরায় সিপিডি। গত 100 দিনে একটি উৎসাহহীন, উদ্যোগহীন
উচ্ছ্বাসহীন এবং একই সাথে একটি উদ্যমহীন 100 দিন দেখেছি। অথচ আমরা আশা করেছিলাম এটি একটি বড় ধরনের 100 দিনের উত্থানের উপর প্রতীত হবে। কেমন একটা প্রবৃত্তি আচ্ছন্নতা বা প্রবৃত্তি আবিষ্টতা এখানে আমরা লক্ষ্য করি। প্রবৃত্তির সাথে যে সমস্ত চলক থাকে আরও, সেই চলকগুলোর ক্ষেত্রে যে এই ধরনের প্রতিফলন হওয়ার কথা সেগুলো কিন্তু আমাদের কাছে ধরা পড়ছে না। উন্নয়নের যে পূর্ণাঙ্গ ধারণা তার সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে না বলেই অনেক ক্ষেত্রে প্রতিভাত হচ্ছে। উন্নয়নের সুফল সবাই যাতে পায় সে ব্যবস্থা নিতে বলেছে সিপিডি। যদি আমরা ধরে নেই যে প্রবৃদ্ধির হারটা ঠিক আছে এবং আমরা জানি যে এটা ভালো একটা প্রবৃদ্ধি হচ্ছে, সেটাকে আমরা যদি টেকসই করতে চাই তাহলে আমরা বৈষম্যের দিকটাকে যদি নজর না দেই তাহলে একটা আশঙ্কা থেকে যায় যে আগামীতে এটা শ্লথ হতে পারে। ব্রিফিংয়ে ব্যাংকিং খাতের নানা সমস্যা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদার করার দাবি জানিয়েছে সিপিডি। আর শেয়ার বাজারে অনিয়ম ঠেকাতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে সুশাসন নিশ্চিত করার কথা বলেছে সংস্থাটি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। চাঁদপুরে সাখুয়া ইব্রাহিমপুর 5.5 কিলোমিটার বাঁধ রক্ষণাবেক্ষণের অভাবে পুরো 320 কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধটি ঝুঁকির মধ্যে পড়েছে। শুষ্ক মৌসুমে শেষ হওয়ার আগে বাঁধ রক্ষণাবেক্ষণ করা না হলে বর্ষায় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁধ রক্ষণাবেক্ষণে বরাদ্দ চেয়েও পর্যাপ্ত বরাদ্দ পায়নি পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর থেকে ইকরাম চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চাঁদপুরের সাখুয়া ইব্রাহিমপুর বাঁধ। বাঁধের কংক্রিট ব্লক ও বস্তা ভেসে উঠেছে। শুষ্ক মৌসুমে পরিকল্পিতভাবে বাঁধ রক্ষা করার ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় ভয়াবহ ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। তাই দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু করার দাবি জানিয়েছে এলাকাবাসী। প্রতি বছর যদি সংস্কার না করা হয় তাহলে এই বাঁধ টিকবে না, হুমকির মুখে থাকবে। বালুর বস্তাগুলো আছে এগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে এবং ব্লকগুলো বেশিরভাগই ক্ষয় হয়ে যাচ্ছে, যার ফলে এই এলাকার মানুষগুলো আতঙ্ক আছে। আমরা হুমকির মুখে আছি, যে কোনো মুহূর্তেই এই বাঁধ ছুটে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ, বাঁধ সংস্কারের কাজে পর্যাপ্ত বরাদ্দ মিলছে না। আমরা পর্যায়ক্রমে বোর্ডকে জানাইছি এই অর্থ বছরে আমাদের মাত্র ৬৬ লাখ টাকা দিয়েছে। টেন্ডার কল করছি, এই মাসের 30 তারিখ এটার ওপেনিং, কিন্তু টাকা দরকার আমাদের প্রায় 10 কোটি টাকা, কিন্তু আমরা পেয়েছি মাত্র ৬৬ লক্ষ টাকা। মেনটেন্যান্স ঠিক না হইলে কখনো উদ্দেশ্য ব্যাহত হবে, জনগণ তাদের কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হবে। শুষ্ক মৌসুমে বাঁধ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। সাদিয়া ওমর, চ্যানেল আই। জানাবো প্রকৃতি সংবাদ। BIWT এর উদ্ধার অভিযানে নদী তীরের ছোট বড় স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু ভরাট করা মাটি কেটে না দিলে নদী তার স্বাভাবিক গতি পাবে না। আর এ কারণেই উচ্ছেদ অভিযানের পাশাপাশি ভরাট হওয়া তীরের মাটি কেটে ফেলার চিন্তা করছে BIWT। জাহিদুজ্জামানের রিপোর্ট। BIWT এর নদী উচ্ছেদ অভিযান চলছে সপ্তাহে 3 দিন। অন্য সময়ে চলছে নদী পাড় থেকে উচ্ছেদ হওয়া ইট সুরকি সহ বিভিন্ন উপকরণ পরিষ্কারের কাজ। অভিযানকালে মাঝে মধ্যে নদী থেকে ভরাট হওয়া পলি এবং আবর্জনা পরিষ্কার করা হয়েছে। আমিন মোমিন গ্রুপের দখল করা হাউজিং প্রকল্প খনন করে নদীর চ্যানেল করে দেয়া হচ্ছে, কিন্তু দখলদারদের চাপে সংকীর্ণ তুরাগকে মুক্ত করতে দুপাড় থেকে মাটি কেটে ফেলা দরকার। এ কারণে বড় ধরনের খননের পরিকল্পনা করছে BIWT। অনির্বাণ হাউজিং, তারপরে আপনার আকাশ নীলা, এরপরে সিল সিটি, এগুলোও কিন্তু আমরা অপসারণের কাজ শুরু করব কিছুদিনের মধ্যেই। এবং এই যে রমজানের আগেই যে আমরা অভিযান শেষ করতে যাচ্ছি উচ্ছেদ অভিযান, কিন্তু পুরো রমজান ব্যাপী কিন্তু আমরা উচ্ছেদ অপসারণ কার্যক্রম চালাবো। আমাদের কিন্তু যতক্ষণ পর্যন্ত নদীর জায়গায় আমরা নদীকে ফিরিয়ে না দিতে পারবো, নদীকে প্রশস্ত একটা রূপ না দিতে পারবো, ঢাকা শহরের চারদিকে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের মাত্র 3টি এক্সকাভেটর, এখন কিন্তু আমরা আরও 6টি এক্সকাভেটর করার জন্য ইতিমধ্যেই NOA আপনার ওয়ার্ক আদেশ জারি করে দিয়েছি।
ঢাকার আশপাশের নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে হলে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ দরকার। তুরাগ, বালু, বুড়িগঙ্গা এগুলোকে যদি তার আগের রূপে ফেরত দিতে হয় তাহলে এর দুই পাশে যে মাটি ভরাট হয়েছে কোনো জায়গায় প্রাকৃতিকভাবে কোনো জায়গায় ব্যক্তি উদ্যোগে সেই মাটি ভরাটের জায়গাগুলোকে আবার পুনঃখনন করতে হবে এবং সেই উদ্যোগই দিচ্ছে BIWTA। এখন দেখার বিষয় হচ্ছে কত দ্রুত এই নদীগুলো তার আগের রূপে ফেরত যায়। আব্দুল্লাহপুর তুরাগ পাড় থেকে জাহিদুজ্জামান, চ্যানেল আই। যাওয়া যাক পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একক বীমা প্রকল্পের ব্যবসা পর্যালোচনা সভা হয়েছে কক্সবাজারে। প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস। সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। বিশেষ অতিথি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খলিল আহমেদ, পরিচালক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক এবং সিনিয়র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।